তো লাস্ট ক্লাস আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হলো লাস্ট ক্লাস উই হ্যাভ ডিসকাস অ্যাবাউট রিটার্ন, হ্যাঁ, দ্য বুকস অফ রেকর্ড না। তো আজকের ক্লাসে ডিসকাস এবং ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আর ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ডিসকাশন করেছিলাম, তাই না? ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মানে হলো ভ্যাট আরো পে করতে হবে, আর ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মানে হলো যেটা মাইনাস করতে হবে। সেটাই আমরা মনে হয় লাস্ট ক্লাসে ডিসকাশন করেছিলাম, তাই না? আজকে আমরা ডিসকাশন করবো হলো ইনপুট ট্যাক্স ক্রেডিট। ইনপুট ট্যাক্স ক্রেডিট মানে হলো যেটা পারচেজের সাথে রিলেটেড। তো পারচেজ করতে গিয়ে আমি যেখানে ট্যাক্স দিব মানে ভ্যাট দিব, সেই ভ্যাটটা যদি আমি প্রপারলি দেই তাহলে আমি সেই ভ্যাটটা আমি ক্রেডিট নিতে পারবো বা রিবেট নিতে পারবো, মানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো আউটপুট ট্যাক্সের সাথে। তো এটা ডাইরেক্টলি রিলেটেড উইথ পারচেজ। সো ইনপুট ট্যাক্স ক্রেডিট ডাইরেক্টলি রিলেটেড উইথ পারচেজ। তো একটা পণ্য ক্রয় করতে বা তৈরি করতে যা যা উপাদান ক্রয় করা হয়, সেই উপাদানের গুলোর মধ্যে যদি আমি কোনো ভ্যাট দিয়ে থাকি তাহলে সেই ভ্যাটের অ্যামাউন্টটা আমি ক্রেডিট নিতে পারবো। দ্যাট ইজ কল্ড ইনপুট ট্যাক্স ক্রেডিট। সো একটা কম মানে দেয়ার আর টু টাইপস অফ পারচেস। Either it purchase, two types of purchase. Either it is a import kind of purchase or local procurement. তার মানে পারচেস কিন্তু দুই ধরনের, হয় ইম্পোর্ট করে নিয়ে আসছি আমদানি করে, না হলে লোকালি আমি ক্রয় করেছি। এছাড়া তো পারচেজের কোনো অপশন নাই, তাই না? তো যদি আমি এই ইম্পোর্ট পারচেজ হয় তাহলে আমি কিভাবে কি কি কন্ডিশন ফুলফিল করলে আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবো। তো আমি প্রথমেই বললাম যেটা ইনপুট ট্যাক্স ক্রেডিটটা হলো পারচেজের সাথে রিলেটেড। তার মানে একটা পণ্য তৈরি করতে যে সকল উপাদান লাগে সেই উপাদানগুলো ক্রয় করতে যদি আমি ভ্যাট দিয়ে থাকি ইনপুট স্টেজে, সেই ভ্যাটটা আমি আউটপুট ট্যাক্সের সাথে অ্যাডজাস্টমেন্ট নিতে পারবো। সেটাই হলো ইনপুট ট্যাক্স ক্রেডিট। তো আমি যেটা বললাম, ইনপুট ট্যাক্স ক্রেডিট পারচেজ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, হয় হয় আইদার it is through import purchase or it can be through local procurement. So যদি দুই ধরনের হয় এবং এই পারচেজ যে ইম্পোর্ট পারচেজ সেটা যদি 15% হয়, হ্যাঁ 15% হয়, তাহলে আউটপুট ট্যাক্স এনশিওর করবে কি কমপ্লায়েন্স, মানে সেকশন 46 কমপ্লায়েন্স করবে, মানে কি কি ডকুমেন্ট রাখতে হবে যদি আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে চাই। ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে চাই এবং তাহলে সরি আউটপুট ট্যাক্স মানে যদি আমার পণ্যটার বিক্রয় মূল্যের সাথে আমার 15% ভ্যাট অ্যাড করা হয়, 15% ভ্যাট অ্যাড করে, তখনই আমি ওই ইম্পোর্ট স্টেজে যে পারচেস করেছি সেইখান থেকে আমি রিবেট নিতে পারবো। হ্যাঁ, কমপ্লায়েন্স করতেছে সেকশন 46 এ বলছে যে কি কি ডকুমেন্ট রাখতে হবে, মানে কালেক্ট করতে হবে। যদি লোকাল পারচেস হয় তাহলে আমাকে 6.3 কালেক্ট করতে হবে এবং ট্রেজারি চালান টাকা। আর যদি ইম্পোর্ট পারচেজ হয় তাহলে আমাকে বিল অফ এন্ট্রিটা কালেক্ট করতে হবে, বিল অফ এন্ট্রি কালেক্ট করতে হবে। তো এই ডকুমেন্ট গুলো ইম্পর্টেন্ট টু গেট ইনপুট ট্যাক্স ক্রেডিট। আর আরেকটা কথা বলা আছে যে আমি একটা পারচেজ করেছি একটা সময়, মনে করেন জানুয়ারি মাসে আমি যদি পারচেজ করে থাকি তাহলে আমি এই পারচেজের ক্রেডিটটা আমি নেক্সট 4 মান্থস এর মধ্যে, উইদিন 4 মান্থস এর মধ্যে আমি যে কোনো সময় নিতে পারবো। তার মানে জানুয়ারি মাসে যদি পারচেজ হয়, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, মে মাসের মধ্যে মে মাসের মধ্যে আমাকে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা নিতে হবে। আদারওয়াইজ আমি আর মানে মে মাসের পর জুন মাস চলে আসলে আমি জানুয়ারি মাসের কোনো পারচেস ক্রেডিট নিতে পারবো না। ওকে? স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি।
স্যার ওই প্রোডাক্টটা যদি আমি সেল না করি তাহলে আমি মানে কিভাবে ওইটাতে মানে ক্লেম করব কিভাবে? ওই প্রোডাক্টটা যদি আপনি সেল না করেন, হ্যাঁ আপনার হতে পারে আপনার স্টক ইনভেন্টরি বাড়তেছে, হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু পারচেজ অ্যামাউন্টটা তখন আপনার কি থাকতেছে, আপনার ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট মানে ভ্যাট পেয়েবল যেটা, এটা নেগেটিভ দেখাচ্ছে। যেহেতু সেল হয় নাই, ভ্যাট পেয়েবলটা নেগেটিভ দেখাচ্ছে। তাহলে আপনি মানে ইনপুট ট্যাক্স ক্রেডিটের প্রথম অপশনটা বললো যে আমি পারচেজ, অনেক সময় যেটা হয় কি, আমি একটা বিল অফ এন্ট্রি কপি কাস্টম থেকে পেতে পেতে আমার 3 থেকে 4 মাস লেগে যেতে পারে, কিন্তু কাস্টম অথরিটি কিন্তু আপনাকে জানুয়ারি মাসে বিল অফ এন্ট্রিতে দিবে, কিন্তু ডকুমেন্টটা পেতে পেতে আপনার ডিলে হতে পারে। এই জন্যই ওই ওর পারচেসটা আপনাকে যে সময় পারচেস সেই সময় সেই বছরই দেখা দিতে হবে, অথবা আপনি যদি ডকুমেন্টটা যে সময় পেলেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই সময় আপনি দেখাতে পারবেন পারচেস। মানে ইম্পোর্টের ইনপুট ট্যাক্সটা আমি আহ, 4 মাসের যে কোনো সময় দেখালে আমাকে অ্যালাউ করবে, এটা বলতেছি। আর আপনি যেটা বললেন যে যদি আমি সেল না করি তাহলে আমি কিভাবে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা নিব, এটার সাথে এখানে কোনো সম্পর্ক নাই। সেল না করলে আপনার ভ্যাট পেয়েবল যেটা সেটা নেগেটিভ দেখাবে। নেগেটিভ দেখাবে মানে আপনার ভ্যাট কারেন্ট মানে কারেন্ট অ্যাসেটে গিয়ে এটা অ্যাডভান্স ভ্যাট দেখাচ্ছে, ঠিক আছে, এবং থাকতে পারে, জি স্যার। হ্যাঁ, থাকতে পারে। তো এনি কোশ্চেন, এটা তো বুঝে গেল? তার মানে কি স্যার, আমি যদি বিল অফ এন্ট্রি না পাই তাহলে কি আমি আমার পারচেজ রেকগনাইজ করব না? বিল অফ এন্ট্রি না পেলে আপনি তো পারচেস, আপনার বুকস অফ অ্যাকাউন্টসে আপনি পারচেস রেকগনাইজ করলেন, হ্যাঁ, পারচেস রেকগনাইজ নাও করতে পারে। আর আপনি যদি করেনও, কিন্তু আপনার ভ্যাট রিটার্নে আপনি দেখাতে পারতেছেন না, কারণ ভ্যাট রিটার্নে যখন আপনি অ্যামাউন্টটা বসাবেন, পারচেজের অ্যামাউন্টটা, তখন তো সে আপনার কাছ থেকে ডকুমেন্ট চাবে যে যদি ইম্পোর্ট পারচেজ হয় তাহলে বিল অফ এন্ট্রি কপিটা চাবে। তাহলে তো আপনি ওই ভ্যাট রিটার্নে কিন্তু দেখাতে পারতেছেন না। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। হতে পারে এরকম, হ্যাঁ, অনেক সময় একটা পারচেজ দেখা গেছে ক্রেডিটে পারচেজ হয়েছে অনেক সময়, বা আপনি ফোন করে বলে দিয়েছেন কাস্টমারকে, মানে আপনার রেগুলার মানে সাপ্লায়ার, ওকে আপনি ফোন করে বলে দিয়েছেন যে আজকে তুমি এত কোয়ান্টিটি প্রোডাক্ট পাঠিয়ে দাও, সে আপনাকে পাঠিয়ে দিল। এভাবে প্রতিদিন বা সপ্তাহে সপ্তাহে পাঠাচ্ছে, কিন্তু সে বিল করতেছে আপনাকে 2 মাস পর, 3 মাস পর, হয়তো তার সাথে আপনার কন্ডিশন এরকম আছে। আপনি তো পারচেজ করে করে আবার সেলও করে ফেলতেছেন, হ্যাঁ, সো আপনার সাথে কন্ডিশনই আছে 3 মাস পর বিল দেবা, হতে পারে। তখন কি হবে, এই যে তখনই এই যে বলা আছে যে আমি মিনিমাম 4টা মাস পর্যন্ত আমি নিতে পারবো ডকুমেন্ট, 4 মাস হয়ে গেলে আমি আর নিতে পারবো। ক্লিয়ার? জি স্যার। ওকে। ইনপুট ট্যাক্স ক্রেডিট শ্যাল বি টেকেন থ্রু ভ্যাট রিটার্ন, মানে ইনপুট ট্যাক্স নিতে গেলে আমাকে ভ্যাট রিটার্নের মাধ্যমে ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে হবে। আগে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করতে হতো, নতুন আইনে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের কোনো অপশন নেই। সো দ্যার ইজ নো ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ফর টেকিং ইনপুট ট্যাক্স ক্রেডিট। আগে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা দিতে হতো ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, এখন আর দরকার নাই, এখন সরাসরি ভ্যাট রিটার্নের মধ্যে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারেন। VAT registered person can take input tax credit against output tax on taxable supply through economic activities except certain circumstances. আচ্ছা, তার মানে কি বললো, তো যারা ভ্যাট রেজিস্টার তারাই একমাত্র ইনপুট ট্যাক্স ক্রেডিট দিতে পারবে আউটপুট ট্যাক্সের উপর। কোন প্রোডাক্টের? ট্যাক্সেবল গুডস এর উপর, এক্সেপ্ট সার্টেন সার্কামস্টেন্সেস। যেটা মানে যদি কোনো ধরনের এক্সেপশন থাকে, ওটা বলে দিবে যে এইটা আপনি ক্রেডিট নিতে পারবেন না, বলে দিবে, এসআরওর মাধ্যমে বলা থাকবে যে এটা ক্রেডিট নেওয়া যাবে না, সেক্ষেত্রে আপনি নিতে পারেন। কিন্তু ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে গেলে আপনাকে ভ্যাট রেজিস্টার পার্সন থেকে পণ্যটা কিনতে হবে।
If the output tax rate is below 15% for the taxpayer, then input tax credit shall not be allowed for the said taxpayer. ওই যে বলছি আউটপুট ট্যাক্স মানে সেলের সাথে যদি 15% ভ্যাট অ্যাড না করা থাকে তাহলে আপনি কিন্তু ইনপুট ট্যাক্স ক্রেডিট দিতে পারবেন না। ওকে, তার মানে যারা রিডিউস রেটে ভ্যাট দেয় মানে যাদের রেট হলো বিলো 15%, তারা যদি পারচেজ স্টেজে কোনো ভ্যাট দিয়ে থাকে সেই ভ্যাটটা সে ক্লেম করলে ইনপুট ট্যাক্স ক্রেডিট দিতে পারবে না। ক্লিয়ার? তো 2 নম্বর পয়েন্টটা আরেকবার একটু বুঝিয়ে বলবেন স্যার, ভ্যাট রেজিস্টার্ড পারসন ক্যান। ও 3 নম্বর পয়েন্ট, ভ্যাট রেজিস্টার্ড পারসন ক্যান টেক ইনপুট ট্যাক্স ক্রেডিট এগেন্স্ট আউটপুট ট্যাক্স অন ট্যাক্সেবল। মানে এখানে দুইটা বিষয় বলা আছে। একটা হলো আপনি যদি প্রথম হলো ইনপুট ট্যাক্স ক্রেডিট দিতে গেলে আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন থাকতে হবে। ভ্যাট রেজিস্ট্রেশন না থাকলে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট দিতে পারবেন। সেকেন্ড বলা আছে যে সকল সাপ্লায়ার কাছ থেকে আপনি পণ্যটা ক্রয় করবেন তাদেরও ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে, আদারওয়াইজ আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট দিতে পারবেন। বোঝা গেল? মানে স্যার আমি যদি কোনো নন রেজিস্টার্ড এন্টিটি থেকে জিনিস কিনি তাহলে আর স্যার ক্রেডিট হবে না? না, এটা আপনি ক্রেডিট দিতে পারবেন স্যার এটা কি লোকাল পারচেজের ক্ষেত্রে আমি যদি মানে লোকাল পারচেজের ক্ষেত্রে। ইনপুট ইম্পোর্ট পারচেজে তো মানে ভ্যাট রেজিস্টার থাকবেই, নাহলে তো সে ইম্পোর্ট করতেই পারবে। জি স্যার। কিন্তু স্যার আমরা যখন এই যে মানে আমার প্রশ্নটা যে জায়গায়, আমরা যখন কোনো নন রেজিস্টার্ড এন্টিটি থেকে জিনিস কিনি আমরা তো স্যার ভ্যাটটা জমা দিয়ে দিই, তো ভ্যাটটা তো দিয়ে আসলাম, তো আবার 15% দিচ্ছি, পাচ্ছি না তাহলে স্যার ওইটা ক্রেডিট নিতে পারবো না? না, আপনি ক্রেডিট দিতে পারবেন। কারণ হলো আপনি যখন 6.3টা ফিল আপ করবেন এবং সরি ওই যে 6.2 মানে যেটা হলো পারচেজ বুক যেখানে ফিল আপ করবেন, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, সেখানে কিন্তু আপনি সাপ্লায়ারের ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বারটা উল্লেখ করতেছেন। সো নন রেজিস্টার্ড পারসন থেকে যদি আপনি প্রোডাক্টটা কিনেন তাহলে ওইখানে সাপ্লায়ার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি উল্লেখ করতে পারবেন না। তাহলে স্যার আমার প্রশ্ন, তাহলে স্যার আমরা যখন কিনি কোনো নন রেজিস্টার্ড এন্টিটি থেকে জিনিস তাহলে কেন 15% ভ্যাট জমা দিই? এটা তো আর আমি ক্রেডিট নিতে পারবো না। এই তো এখন আপনাকে তো আপনি ক্রেডিট দিতে পারবেন না, কিন্তু আপনাকে তো আইনে বলা আছে যে আপনাকে ভ্যাট দিতে হবে, তাই না? আচ্ছা, এখানে আরেকটু ক্লিয়ার করি। হ্যাঁ, আহ, এটা মনে হয় আমরা আগেও ক্লিয়ার করছি উইথ হোল্ডিং এন্টিটি সময়, তাই না? যে ভ্যাট রেজিস্টার্ড পারসন থেকেই একমাত্র পণ্য ক্রয় করতে হবে, না হলে সে উইথ হোল্ডিং এন্টিটি হিসেবে সে পণ্যই কিনতে পারবে না। কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি অনেক সিনারিও হয়, প্র্যাকটিক্যালি আমরা দেখি যে অনেক সময় ওই যেটা আমি আগেও এক্সাম্পল দিয়েছিলাম যে আমার আহ, পণ্য কিন্তু হচ্ছে নন রেজিস্টার্ড সাপ্লায়ারের কাছে। তো এইখানে আমাদের মানে অবজারভেশনটা হলো আপনি মানে যদি আপনার ওই পণ্যটা আপনি যে পণ্যটা তৈরি করতেছেন তার উপাদান মানে র ম্যাটেরিয়াল, এই র ম্যাটেরিয়াল গুলো যদি আপনার রেগুলার মানে পারচেজের সাথে রিলেটেড হয়, একদম পারচেজের সাথে রিলেটেড, তাই না? র ম্যাটেরিয়াল তো পারচেজের সাথে রিলেটেড, তখন কিন্তু আপনি কোনোভাবে নন রেজিস্টার্ড সাপ্লায়ারের কাছ থেকে পণ্য কিনতে পারবেন যদি আপনি প্রপারলি বুকস অফ রেকর্ড মেনটেন করতে চান। আমাদের এরকম হয়, যেটা আমি আগে এক্সাম্পল দিয়েছিলাম, যে দেখা গেছে কোনো একটা মেশিনের স্পেয়ার পার্টস নষ্ট হয়ে গেছে, ওই স্পেয়ার পার্টসটা আমি পাচ্ছি না কোথাও, তখন আমাকে অনেক সময় নন রেজিস্টার্ড কোনো ভেন্ডরের কাছ থেকে স্পেয়ার পার্টসটা কিনতে হয়। এই ক্ষেত্রে আপনি আপনার পকেট থেকে ভ্যাটটা দিয়ে দেন, কিন্তু ওইটা তো পারচেজের সাথে রিলেটেড না, ওটা তো আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, পারচেজের সাথে ওই খরচটা রিলেটেড না। কারণ পারচেজের সাথে যে খরচটা তার মানে আপনার ভেন্ডর বা সাপ্লায়ার রেগুলার সাপ্লায়ার আপনার সাথে বিজনেস করতেছে সে কন্টিনিউয়াস বেসিসে, এক্ষেত্রে আপনি কখনোই
নন রেজিস্টার্ড সাপ্লায়ারের কাছ থেকে পণ্যটা কিনতে পারবেন না। আর কিনলেও সেটার উপর যদি আপনি ভ্যাট দিয়েও থাকেন, সেই ভ্যাটটা আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে নিতে পারবেন না। কিন্তু অনেকে রিটার্নে এটা নেয়। যদি এটা কোনো কারণে মানে অডিটে পড়ে, ভ্যাট তাহলে অডিটে কিন্তু পড়লে ধরা পড়ে যাবে। ধরা পড়ে যাবে। এটাই আমি বলতে চাচ্ছি। ভ্যাট যদি অডিটে পড়ে তখন এটা ধরা পড়ে। তখন সে দেখবে যে সে বেশি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিয়েছে। বুঝতে পারছেন? স্যার সবারই কি স্যার ভ্যাট অডিট হয়, নাকি ওনারা স্যাম্পল বেসিসে কয়জনেরটা করে? আহ আইনগতভাবে তো ভ্যাট অডিটটা প্রতি বছরই করতে হবে বলছে। যেহেতু আমাদের ম্যান পাওয়ারের একটা শর্টেজ আছে, তারপর হলো আহ, হ্যাঁ, ম্যান পাওয়ারের শর্টেজ আছে সেক্ষেত্রে, এবং আহ, অনেক সময় স্টাফ বা ভ্যাট অফিসিয়ালরা যারা আছেন তারা রিভিউ করে, প্রপার রিভিউ না করে, মানে রিভিউ করে মিনিমাম অ্যামাউন্ট অফ ভ্যাট কালেকশন হয়েছে বাস ওইটাকেই তারা অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তো কিন্তু আইনে বলা আছে কিন্তু প্রতি বছরই ভ্যাট অডিট করতে হবে, বাট হচ্ছে না, কারণ ওই জি স্যার। ধরনের ম্যান পাওয়ার নাই, এই কারণে হচ্ছে না। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আম, একটা এনটিটি স্যার ওনারা ভ্যাট রেজিস্ট্রেশন নিবে, বাট এখন পর্যন্ত কিছু জটিলতার জন্য ভ্যাট বিন নাম্বারটা হয় নাই। সেক্ষেত্রে এখন যেগুলো এক্সপেন্স হচ্ছে এবং ভ্যাট দিচ্ছে, আহ, অত কেটে রাখতে ভিডিএস তো স্যার মানে উইথহোল্ডিং এন্টিটি উনি, তো উনি তো এখন কেটে রাখতে পারতেছে না। সেক্ষেত্রে কি স্যার কোনো জটিলতা আছে কি, বা অবশ্যই। আমি যদি কেটে রাখি এবং জমা দেওয়ার কি স্যার কোনো বিধান আছে কি? যদি আমি কোনোভাবে ওর কাছে আমি ভিডিএস যে ক্ষেত্রে উইথহোল্ডিং হিসেবে কেটে রাখার কথা, ওগুলো আমি কেটে রাখলাম, বাট আমার তো স্যার বিন নাই, মানে আমি ওই অথরিটি কি আছে নাকি, বা আমি কেটে রাখলে জমা দিতে পারবো কিনা? দেখুন, আপনার যদি ভ্যাট রেজিস্ট্রেশন না থাকে তাহলে আপনি তো উইথহোল্ডিং এন্টিটির আন্ডারে পড়লেন না। হ্যাঁ, তার মানে আপনি ভায়োলেশন করতেছেন আইনটা। এখন আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন করতেই হবে। হ্যাঁ, তারপর বললো যে আমরা লাস্ট ক্লাসে বলছি যে আপনার কোশ্চেনটা ছিল যে ডিডাকশন করলে কতদিনের মধ্যে জমা দিতে হয়। হ্যাঁ, ওটা আমরা দেখলাম যে ট্যাক্স পিরিয়ডে শেষ হলে 10 দিনের মধ্যে জমা দিতে হয়। তাই না? তো এখন কোশ্চেনটা হলো আপনার ভ্যাট রেজিস্ট্রেশন কেনই হচ্ছে না? জটিলতা তো থাকার কথা না, কারণ অনলাইনে সাবমিশন করলেই একদিনেই ভ্যাট রেজিস্ট্রেশনটা হয়ে যায়। আমি যতদূর জানি 1 দিন বা 2 দিনের মধ্যে ভ্যাট রেজিস্ট্রেশনটা হয়ে যায়। অনলাইনে ডকুমেন্টেশন সাবমিট করলেই হয়ে যায়। এখন কেন আপনারটা হচ্ছে না? দিস ইজ কনসার্ন। মেবি অন্য কোনো কারণ থাকতে পারে। এই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো পণ্য ভ্যাট রেজিস্ট্রেশন না হলে আপনি কোনো পণ্য সেল করতে পারবেন না। আমি জি বুঝতে স্যার, পারছি। না মানে ওনাদের এখনো স্যার হচ্ছে যে ওরকম সেল শুরু হয় নাই, মানে হুম। আদার্স কিছু কনস্ট্রাকশনের মানে একদম ইনিশিয়াল স্টেজে আর কি, মানে বিল্ডিং এটা মানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। মানে স্যার ওই যে একটা আমরা ল পড়ছিলাম না, যে যদি যে প্রথম মাসে চিন্তা করতে পারে, যে অনুমান করতে পারে যে আমার হয়তো বা সেলস 30, এখন তো স্যার 30 লাখ হয়ে গেছে, তো 30 লাখের বেশি না হবে। ওই তাই না ভাই, ওইটা না, ওনার হচ্ছে যে এখনো বিজনেস মানে কোম্পানি স্টার্ট হয়েছে, বাট হচ্ছে যে এখনো সেলস টেলস শুরু হইতে আরো হ্যাঁ, 1-1.5 বছর টাইম কনস্ট্রাকশন লাগবে। স্টেজে আছে। সে হয়তো মানে ইভেন র ফ্যাক্টরি মেটেরিয়ালস এর কোয়ালিটি ওনারা প্রোগ্রেসে কোনো র আছে। মেটেরিয়াল কিনছে না। র মেটেরিয়াল কিনতেছে না, মানে ফ্যাক্টরি কনস্ট্রাকশনে কাজ করতেছে, এরকম হতে পারে। জি স্যার, মানে এখন হচ্ছে যে ওইখানে তো স্যার কিছু মানে পারচেজ হচ্ছে মেটেরিয়ালস, মানে অবশ্যই অবশ্যই। কনস্ট্রাকশন রিলেটেড মেটেরিয়ালস হ্যাঁ পারচেজ, সিমেন্ট, হ্যাঁ হ্যাঁ, রড, এটা সিমেন্ট, কিন্তু এগুলোর ক্ষেত্রে তো স্যার ভ্যাটটা হ্যাঁ, রডের ক্ষেত্রে ভ্যাট কাটা লাগে না যদি আমি সাপ্লায়ার কাছ থেকে সরাসরি কিনি, বাট জি আদার্স জি যেগুলা এক্সপেন্স, যেগুলা এডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যেগুলা হচ্ছে, সেক্ষেত্রে তো স্যার ভ্যাট অনেক ক্ষেত্রে আমি যেমন সিকিউরিটি সার্ভিস যদি নেই, সেক্ষেত্রে হ্যাঁ তো স্যার ভ্যাট আমি কেটে রাখবো, জি কিন্তু আমার তো এখন স্যার বিন নেই যে আমি কেটে রেখে ইয়েটা করবো। জি। এখন And ওইটাই স্যার জিজ্ঞেস করেছিলাম যে উনি যেহেতু এখন মানে ওনার তো অথরিটি নেই যে কাটার, বা এটার হ্যাঁ, জন্য কি স্যার কোনো কমপ্লিকেশন, মানে আইনের মধ্যে স্যার কোনো কিছু আছে কিনা যে যে কেটে অবশ্যই আইনের রেখে? মধ্যে জটিলতা পড়তে পারে, আইনের জটিলতা পড়তে পারে। তো এই এই ক্ষেত্রে তাকে ইমিডিয়েটলি যত দ্রুত সম্ভব ভ্যাট রেজিস্ট্রেশনটা করে নিন। কারণ ভ্যাট রেজিস্ট্রেশন কিন্তু অনলাইনে ডকুমেন্টেশন জমা দিয়ে একদিনে রেজিস্ট্রেশনটা হয়। এটার জন্য কোনো কোথাও
কোথাও কোনো কিছু পার্সু করতে হয় না। হ্যাঁ, অনেক সময় সার্কেল অফিসে একটু যোগাযোগ করতে হয়। কেন যোগাযোগ করতে হয়? যে সার্কেল অফিস চিনতে চায় যে ওনার নেচার অফ অ্যাক্টিভিটিসটা কি, এবং অফিস মানে ফ্যাক্টরিটা বা অফিসটা কোথায়, কোন অ্যাড্রেসে সে ভ্যাট রেজিস্ট্রেশনটা দিচ্ছে। এই ক্ষেত্রে 1 থেকে 2 দিন সময় লাগতে পারে, বাট এছাড়া কোনো জটিলতা নাই ভ্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। তো তাকে কিন্তু ইমিডিয়েটলি ভ্যাট রেজিস্ট্রেশনটা যেভাবেই হোক নিয়ে নিতে হবে। হ্যাঁ, নাহলে সে আহ, এখন যেটা করতে পারে, ফর দ্য টাইম বিং সে কেটে রাখতে পারে, স্টোর করে মানে কেটে রাখলো, পরে যখন সময় হলো, রেজিস্ট্রেশনটা হলো, ভ্যাট নাম্বারটা চলে আসলো, তখন সে জমা দিতে পারে। এক্ষেত্রে তার খুব বড় ধরনের পেনাল্টি ইম্পোজ হবে না। মানে কি স্যার, সে যখন টাকা দিবে তখন উইথহোল্ডিং ট্যাক্স মানে আমরা যেটাকে টিডিএস বলি সেইটা এবং ভ্যাট দুইটা এখন এখন থেকেই স্যার কেটে রাখা শুরু করে দিবে? এখন থেকে কেটে রাখা শুরু করে দিবে। সে হয়তো 6.6 ইস্যু করতে পারবে না, 6.6 ইস্যু করতে পারবে না, যেহেতু উইথ হোল্ডিং এন্টিটি কেটে রাখছে, 6.6 ইস্যু করতে পারবে না, কারণ 6.6 এ ব্যাট রেজিস্ট্রেশন নাম্বারটা উল্লেখ থাকে। সো এখন তার সাথে কম্প্রোমাইজ করতে হবে, ক্লায়েন্টের সাথে, যে ভাই আমি তোমারটা কাটতেছি, আমি তোমাকে দিচ্ছি, আমার রেজিস্ট্রেশনটা একটু প্রসেসে আছে, হইলে আমি দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে আপনি আপনার সাপ্লায়ারের সাথে কথা বলে নিতে পারেন। ঠিক আছে? আর স্যার এডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে যেসব স্যার ভ্যাট থাকে ওগুলোর তো স্যার কোনো ওগুলো তো স্যার আমার হচ্ছে টোটালি এক্সপেন্স, ওগুলো তো স্যার রিবেট হয় না, বাট রিটার্নে কি রিটার্নে স্যার এটার কি থাকে স্যার, মানে কিভাবে দেখানো হয় আর কি ওই রিটার্ন ক্লাসটা স্যার আমরা আমি একটু লাস্ট ক্লাসে দেখলাম না রিটার্ন। স্যার আমি একটু স্যার মিস করেছিলাম কিছু কিছু পার্টে, মানে নেটওয়ার্কের প্রবলেম ছিল আর কি স্যার। এই যে এখানে দেখেন, এটা তো ওই যে আউটপুট ট্যাক্স এর কথা বলছিলাম, তাই না? এটা হলো ইনপুট ট্যাক্স মানে পারচেজের ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এই দেখেন এখানে আছে, দেখেন, ডিউ টু ভ্যাট ডিডাক্টেড অ্যাট সোর্স ফ্রম দ্য সাপ্লায়ার্স ডেলিভার। জি স্যার। হ্যাঁ, এই কলামে বসায় দিতে হবে। হ্যাঁ, এই সরবরাহকৃত গ্রহীতার নিকট হইতে সেবা বা উৎপাদনের বিপরীতে উৎসে কর 6.6 প্রাপ্তি সাপেক্ষে মূসকের পরিমাণ লিখতে হবে। যে যদি আপনি 6.6 পেয়ে থাকেন, তাহলে আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেবেন এখানে। আর ডিউ টু ভ্যাট ডিডাক্টেড অ্যাজ সোর্স বাই দ্য সাপ্লায়ার রিসিভার, এই যে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, সরবরাহকৃত নিকট হতে ক্রয়কৃত পণ্যের উৎসে কর্তৃক মূসকের পরিমাণ লিখতে হবে, যা সাব ফর্মে লেখা, মানে আপনি যে ভ্যাটটা দিয়েছেন বিভিন্ন স্টেজে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে, সেখানে কিন্তু আপনি এখানে লিখতে পারবেন। ওকে স্যার। ঠিক আছে? বাট এটার তো মানে স্যার মানে এটা আমার লিখে তো কোনো এটার তো স্যার কোনো মানে রিবেট নাই, জাস্ট হচ্ছে না আমার না, এটা রিবেট হবে, এটা হচ্ছে যা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হচ্ছে স্যার। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, কারণ আপনি তো স্যার রিবেট ডিডাকশন, বলতে স্যার মানে রিবেট স্যার বলতে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের মধ্যে যেটা ডিফারেন্স সেটা তো আমার পেয়েবল হয় এখানে, মানে রিবেটটা। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মানে আপনি যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থেকে যে কেটে রাখতেছেন বিভিন্ন সোর্সে, হ্যাঁ, সেগুলো তো আপনাকে পেমেন্ট করতে হবে, তাই না? জি স্যার। তো ওই তখন আপনি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, মানে যেটা আপনাকে পেমেন্ট করতে হবে সেটা আপনি দিচ্ছেন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আর যেটা আপনাকে
সাপ্লায়ার কেটে মানে রাখছে, স্যার যেটা আমি কেটে রাখছি। হ্যাঁ, যেটা যেটা আপনার সাপ্লায়ার কেটে রাখছে, মানে আপনাকে 6.6 দিয়েছে, আপনাকে জি দিয়েছে স্যার। 6.6, সেক্ষেত্রে আপনি বসাচ্ছেন হলো ডিক্রিজিং অ্যাডজাস্ট, ঠিক আছে? কারণ স্যার ভ্যাট পেবল কমতেছে। হ্যাঁ, ভ্যাট পেবল কমতেছে। জি স্যার, ঠিক ঠিক আছে। আমার প্রশ্ন হচ্ছিল স্যার, এখানে রিবেটটা কি স্যার? মানে এই কনসেপ্টে তো মানে রিবেটের কিছু নেই, আমরা তো কোনো কিছু আর না, ক্লেম এখানে করতে পারবো না। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট রিবেটে কিছু নাই। রিবেটের প্রশ্নটা আসছে এই যে পারচেজ ইনপুট ট্যাক্স, এইখানে হলো রিবেটের প্রশ্ন। হ্যাঁ, রিবেটের প্রশ্ন আসছে শুধু ইনপুট ট্যাক্সে। এইখানে আপনি যেটা বসাবেন, এই এইখানে আপনি যা বসাবেন সেটাই হলো আপনি রিবেট পাবেন। এবং এখানে বসাতে গেলে কোনগুলো বসাতে পারবেন সেটার একটা আমি দেখাচ্ছি, কিছুক্ষণ পরে দেখাচ্ছি। হ্যাঁ, ওকে স্যার। তো ইনপুট ট্যাক্স ক্রেডিট কন্ডিশনের মধ্যে বলা আছে কি, পেমেন্ট মূল 1 লক্ষ টাকার উপরে গেলেই সেটা ব্যাংকিং চ্যানেলে হতে হবে। তার মানে আপনি যে পারচেস করবেন সাপ্লায়ারের কাছ থেকে, হ্যাঁ, সেগুলি প্রত্যেকটা ব্যাংকিং চ্যানেলে হতে হবে, এবং 1 লক্ষ টাকার উপরে পণ্যগুলোই, ঠিক আছে? ইম্পোর্ট অফ সার্ভিস, সার্ভিসের ক্ষেত্রে টু ডিসক্লোজ পেয়েবল আউটপুট ভ্যাট এগেইনস্ট ইম্পোর্ট অফ সার্ভিস ইন দ্য ভ্যাট রিটার্ন। আপনি যে সার্ভিস যদি ইম্পোর্ট করে নিয়ে আসেন, কোনো সেবা যদি আমদানি করে নিয়ে আসেন এবং ওইখানে যদি ভ্যাট দেওয়া হয় থাকে, সেক্ষেত্রে আপনি সেটাও আপনি রিবেট দিতে পারবেন। টাইমলাইনের কথা আমরা জানছি 4 মাস, হ্যাঁ, 4 ট্যাক্স পিরিয়ড। এখানে দেখেন একটা কথা বলা আছে যে অনেক সময় সেম এন্টিটি রেজিস্ট্রেশন 2-3টা থাকতে পারে, বিন 1 বিন 2, হ্যাঁ, থাকতে পারে না, লোকেশন ওয়াইজ। সেক্ষেত্রে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট যে কোনো একটা রিটার্নে আপনি দিবেন। ক্লিয়ার? হ্যাঁ স্যার, একবার একটু বলবেন? স্যার এক্সাম্পল দিলে একটু ভালো হইতো। না, সরি, এখানে ওই, হ্যাঁ, যাদের ওই যে, মানে একটা এক্সাম্পল আগে দিই, হ্যাঁ, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। ওই যে যারা বলছিলাম যে ই করতেছে, মানে দেখা গেছে একটা কোম্পানি তৈরি হয়েছে, তার একটা ই বিজনেস করে, কিসের বিজনেস? ইম্পোর্টের বিজনেস করে, টেলিভিশন ইম্পোর্ট করে নিয়ে আসে, শোরুমে সেল করে। এখন কারণ বাজারে একটা শোরুম নিল, তারপর ব্যবসা বড় হলো, গুলশানে একটা শোরুম, তার এখন 2টা শোরুম, সে কিন্তু সেপারেট ভ্যাট রেজিস্ট্রেশন। এখন যদি তার সেপারেট ভ্যাট রেজিস্ট্রেশন থাকে, তাহলে তার পণ্য যেখানে যে সময় স্টোরে ঢুকবে, পণ্য যে সময় যেটা স্টোরে ঢুকবে সেটাই তার জন্য সেখানে পারচেস হবে। বুঝতে পারলাম? মনে করেন আপনার কারণ আপনি একটা এলসি করে নিয়ে আসছেন বা বিল অফ এন্ট্রি করে নিয়ে আসছেন, হ্যাঁ, বিল অফ এন্ট্রি করে নিয়ে আসছেন 100টা টেলিভিশন। এখন 50টা টেলিভিশন আপনি কারণ বাজার শোরুমে দিলেন, 50টা টেলিভিশন আপনি দিলেন হলো এই গুলশান শোরুম। তাহলে আপনি ওই সেপারেট ইনভয়েস করবেন, মানে ওই ট্রান্সফার ইনভয়েস দিয়ে বিল অফ এন্ট্রি নাম্বারটা নিচে বসিয়ে দিয়ে আলাদা আলাদা করে পারচেজ দেখা দিত।
বুঝতে পারলাম এখন? স্যার এক্ষেত্রে যদি মনে করেন আমার কারণ বাজারে সেল কম হচ্ছে কিন্তু গুলশানে বেশি হচ্ছে, তো আমি দেখলাম যে আমার গুলশানে শর্ট পড়ে গেছে কিন্তু এখানে স্টক আছে, তো আমি যদি এখানকার প্রোডাক্ট যদি ওইখানে ট্রান্সফার করি সেক্ষেত্রে কি হবে? ওই যে কিভাবে পণ্য ট্রান্সফার করতে হয়, 6.4 না নাকি 5? গুড ট্রান্সফার ফ্রম ওয়ান প্লেস টু আনাদার প্লেস না? এটা আপনি করতে পারবেন। তখন আপনাকে প্রপোর্শনালিটি দেখাই দিতে হবে, পারচেস গুলশান শোরুমের নামে পারচেস দেখাতে হবে। স্যার তখন কি গুলশান শোরুমের নামে যখন আলাদা করে পার্চেস দেখাবো তখন কি আলাদা করে ভ্যাট আবার ইয়ে করতে হবে? ভ্যাট দিতে হচ্ছে না, ওই যে আপনি তো বিল অফ এন্ট্রির মধ্যে তো ভ্যাট দেওয়া আছে। মানে আপনি যখন সেল করতেছেন তখন তো বিল অফ এন্ট্রি যে ভ্যাটটা সেটাই আপনি ক্লেম করে নেবেন, তাই না? ওই প্রপোর্শনালি আপনি দিবেন। 50 জায়গায় এখন হয়ে গেছে হলো 70-30, তাই না? স্যার 70% চলে যাবে বিল স্যার অফ এন্ট্রি। এখানে বিন 1 2 টা কি মানে কি স্যার ওই যে ইউনিট রেজিস্ট্রেশন বোঝাচ্ছে স্যার? হ্যাঁ, এটা ইউনিট রেজিস্ট্রেশন। মানে সাধারণত এখন ইউনিট রেজিস্ট্রেশন আর কেউ করে না, সবাই সেন্ট্রাল রেজিস্ট্রেশনে চলে যায়। মানে স্যার এখানে তাহলে কি হলো আরেকবার যদি, মানে এত কিছু বলার পর স্যার মাথা ঘুরে গেছে, মানে প্রথমে স্যার কি বলছিলেন? প্রথমে যেটা বললাম সেটা হলো, যদি একটা ডিফারেন্ট ডিফারেন্ট বিল থাকে তাহলে তাকে বুকস অফ রেকর্ড, আরেকটু বললাম, অ্যাড করলাম, এখন বুকস অফ রেকর্ড সেপারেটলি মেনটেন করতে হবে। বুকস অফ রেকর্ড সেপারেটলি মেনটেন করতে হবে, তার মানে পারচেজ বুক, সেলস বুক, মানে 6.1, 6.2, 6.3, হ্যাঁ, এগুলো সেপারেটলি মেনটেন করতে হবে টু গেট ইনপুট ট্যাক্স ক্রেডিট। হ্যাঁ, এখন যেটা হতে হয় অনেক সময়, ওই যে উদাহরণ দিলাম যে কারণ বাজার একটা শোরুম, গুলশান একটা শোরুম, কিন্তু সে তো ইম্পোর্টার, সে ইম্পোর্ট করে নিয়ে আসছে কিসের কাছ থেকে, মানে বিল অফ এন্ট্রি তার একটাই। এখন সে 50% দিয়েছে কারণ বাজারে, 50% দিয়েছে হলো গুলশান শোরুমে। তখন তার বিল অফ এন্ট্রি নাম্বার একটাই থাকতেছে, কিন্তু সে পারচেজ প্রপোর্শনালিটি ভাগ করে দিচ্ছে দুইটা। হ্যাঁ, পারচেজ বুকে সে বিল অফ এন্ট্রি নাম্বার সেম বসিয়ে মাইনাস করে দেখাবে যে আউট অফ 100 50 পারচেজ টু গুলশান শোরুম। কারণ বাজার হ্যাঁ, কারণ বাজার শোরুম। এখন মনে করেন যে না, গুলশান শোরুমে সেলটা বেড়ে যাচ্ছে, ডিমান্ড বেড়ে যাচ্ছে, এখন আপনি পণ্য ট্রান্সফার করতে যাচ্ছেন, আপনি কিন্তু একবার পারচেজ দেখাই দিচ্ছেন সে আপনার কারণ বাজার শোরুমে 50-50। এখন আপনি দেখতেছেন যে না, আমার কারণ বাজার শোরুমে কিছু পণ্য ট্রান্সফার করতে হবে, কোথায়? গুলশান শোরুমে। তখন আপনি কি ফর্ম ইউজ করতেছেন, 6.4 নাকি 6.5, যেটা ট্রান্সফার অফ গুডস একটা ফর্ম আছে না? ওই গুডস এর মাধ্যমে আপনি পণ্যটা ট্রান্সফার করতেছেন এবং পারচেজ হিসেবে সে একই বিল অফ এন্ট্রি নাম্বার বসাচ্ছেন, ওই যে আউট অফ 100 নাও 60 বা 70, এরকম। বুঝতে পারছি? জি স্যার। ইনভয়েসটাই ওভাবে করতে হবে। আচ্ছা, ইনপুট ট্যাক্স ক্রেডিট কোএফিসিয়েন্ট ডিক্লারেশন, যেটা আমরা আহ, এখন দেখাবো। ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট, ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট কি? 4.3, মানে প্রাইস ডিক্লারেশন, যেটা আগে ছিল আইনে বলা ছিল প্রাইস ডিক্লারেশন, একটা পণ্যের প্রাইস কত হবে এটা ভ্যাট অথরিটি জানতে হবে। বুঝতে পারলাম? জি স্যার। একটা পণ্যের পণ্যের বিক্রয় মূল্য কত হবে সেটা ভ্যাট অথরিটি জানতে হবে। সে যদি না জানে তাহলে সেই পণ্যটা আপনি সেল করতে পারবেন না। তার মানে আপনাকে এই পণ্যের মূল্য নির্ধারণ কত হবে, কি হবে, সেটাকে আপনাকে কস্টিং করে দেখাতে হবে, মানে পুরো ডিটেলস দেখাতে হবে। এখন আমরা দেখব 4.3, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে দেখাবো যে 4.3 মানে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লারেশন কিভাবে করে। হ্যাঁ,
বের করি আমি। স্যার এখানে 7.5%টা কি স্যার? এটা পরে আসছে। ওকে স্যার। আগে আমরা ইনপুট আউটপুট কিভাবে ডিক্লেয়ার করে ওটাতে দেখে নিই। বলুন। এটা হলো ফর্মটা, এটা হলো ফর্ম, ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লারেশন ফর্ম। এখানে দেখেন কি কি জিনিস আছে। কোম্পানি নেম, অ্যাড্রেস, বিন, হ্যাঁ, ডেট অফ সাবমিশন। সাবমিশন ডেটটা খুবই ইম্পর্টেন্ট, সাবমিশন ডেটটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরেকটা হলো ডেট অফ ফার্স্ট ডেলিভারি অফ দ্য প্রোডাক্ট অর সার্ভিস অ্যাজ পার কোএফিসিয়েন্ট ডিক্লারেশন। আপনি ডিক্লেয়ার মানে প্রথম যে ডেলিভারিটা হয়েছে কোএফিসিয়েন্ট মানে এই 4.3 এর মাধ্যমে সেই ডেটটা বসাতে হবে। হ্যাঁ, এখানে প্রথমে দিচ্ছে দিচ্ছে হলো সিরিয়াল নাম্বার, এইচএস কোড, মানে একটা পণ্য, মনে করেন একটা সাবান, আমি সাবান তৈরি করব। সাবান তৈরি করতে দেখা গেছে আপনার র ম্যাটেরিয়াল লাগে হলো 20 ধরনের, হতেই পারে। হ্যাঁ, একটা সাবান তৈরি করতে 20 ধরনের র ম্যাটেরিয়াল লাগে। তাহলে এই 20 ধরনের র ম্যাটেরিয়ালের এইচএস কোড ভিন্ন আছে না? জি স্যার হ্যাঁ, অবশ্যই। তাহলে ওই র ম্যাটেরিয়ালের প্রত্যেকটা এইচএস কোড আপনাকে এখানে বসাতে হবে। এবং পণ্যের ডেসক্রিপশন, নেম এন্ড ডেসক্রিপশন অফ দ্য সাপ্লাইয়েবল প্রোডাক্ট এন্ড সার্ভিস উইথ ব্র্যান্ড নেম এন্ড অ্যাপ্লিকেবল কেস, যদি ব্র্যান্ড নেম থাকে ওই পণ্য, ওই র ম্যাটেরিয়াল কোনো যদি ব্র্যান্ড নেম। ইউনিট অফ সাপ্লাই মানে কতটুক লাগতেছে, এই যে একটা সাবান তৈরি করতে আপনার র ম্যাটেরিয়াল এই কতটুক লাগতেছে আমি কিন্তু ডিক্লেয়ার করি, মানে আপনি কস্টিং করতেছেন। জিনিসটা হলো আমরা কি করি, যখন একটা পণ্য তৈরি করি তখন ওর আগে আমরা বের করি এই এই পণ্যটার কি কি র মেটেরিয়াল লাগবে, তারপর বের করি কতটুকু পরিমাণ র মেটেরিয়াল লাগবে, তাই না? তারপর বের করি এই একটা সাবানের জন্য ধরেন আহ, এই এই কেমিক্যাল, একটা কেমিক্যাল আছে ধরেন হাইড্রোজেন পারঅক্সাইড কেমিক্যাল 2 গ্রাম লাগবে। স্যার এখানে কি তারপর পার ইউনিট কস্টটা স্যার মানে পুরোটা দেখাইতে হবে স্যার? হ্যাঁ, আমি ইউনিটটা বের করতেছি, তারপর ওখান থেকে আমি পার ইউনিট কস্ট বের করবো। Per unit cost, that is the very important, you have to calculate per unit cost. So আপনাকে এখানে ডিক্লেয়ার করতে হবে per unit cost, মানে নেম, ডেসক্রিপশন, ইউনিট কতটুকু লাগতেছে, কিলোতে হলে কিলো, লিটারে হলে লিটারে। মানে স্যার 3 নাম্বারে কি স্যার এটা বোঝাচ্ছে যে আমার পার ইউনিটে কি পরিমাণ আমি খরচ করব? এখানে এখানে এখন খরচটা আসেনি, এখানে শুধু নামটা আসছে মানে 20, এখানে শুধু নামটা আসছে। ওকে স্যার ধরেন ওকে। টেলিভিশনের জন্য ধরেন আপনার 20 ধরনের র ম্যাটেরিয়াল লাগে, যেমন লাগবে পিকচার টিউব, তারপর হলো স্ক্রিন প্রোটেক্টর, তারপর ধরেন হলো মাদারবোর্ড, হ্যাঁ, তারপর হলো সার্কিট, এগুলো লাগতেছে না? প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এইচএস কোড না? জি স্যার জি স্যার। এবং এবং প্রত্যেকটা নাম এখানে বসাচ্ছেন। এবং ওই একটা টেলিভিশন তৈরি করতে কয়টা সার্কিট লাগতেছে, কয়টা একটা। মাদারবোর্ড লাগতেছে, হ্যাঁ, কত কোয়ান্টিটির লাগতেছে, কত কেজির লাগতেছে, কত মানে গ্রামের লাগতেছে, যেটা যেভাবে থাকবে উপাদান, সেটা সেই উপাদানটা বসাতে হবে। তারপর আমরা কি বসাচ্ছি, ডেসক্রিপশন and quantity of purchase value of all input of raw material or packing material used in the supply per unit product or service including input wise percentage, ওই যে পার্সেন্টেজ সহকারে, মানে এখন আমি ওই যে সেম আবার ডেসক্রিপশন বসাচ্ছি, ওই কোয়ান্টিটি অফ পারচেজ ভ্যালু অফ অল ইনপুট, এখন পারচেজ ভ্যালু বসাচ্ছি, দেখেন কোয়ান্টিটি উইথ ওয়েস্টেজ, আমি ওয়েস্টেজ ক্যালকুলেশনও করতেছি। হ্যাঁ,
স্যার এখন বুঝতে ডেসক্রিপশনে কি হবে? এখানে ডেসক্রিপশনে আচ্ছা, এখানে মনে হচ্ছে এটা আসতেছে ওই যে র ম্যাটেরিয়ালের ডেসক্রিপশন গুলো মনে হচ্ছে। আর এখানে মনে হয় ওই পণ্যের ব্র্যান্ডটা, আমি যে সাবানটা যদি সাবান তৈরি করি, সাবানের নামটা। হ্যাঁ, 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 হ্যাঁ। যদি আমার সাবান হয়, মনে করেন লাক্স সাবান 250 গ্রাম, তো এইটা হবে লাক্স সোপ 250 গ্রাম, জাস্ট এই। অথবা এলইডি টিভি সনি, শুধু এই নামটা আসবে। আর এর এগেনস্টে যে ডেসক্রিপশন, এইখানে এই ডেসক্রিপশনটা আছে, র ম্যাটেরিয়াল ডেসক্রিপশন। হ্যাঁ, আমি একটু ই করে ফেলছি, আহ, এক মিলিয়ে ফেলছি। তারপরে এই র ম্যাটেরিয়াল গুলো আসতেছে, কোয়ান্টিটি আসতেছে, পারচেজ ভ্যালু আসতেছে, ওয়েস্টেজ কোয়ান্টিটি চলে আসতেছে, হ্যাঁ, রেট অফ পার্সেন্টেজ, ওয়েস্টেজের রেট কত পার্সেন্ট। ডেসক্রিপশন অফ ভ্যালু এডিশন, হেড অফ ভ্যালু এডিশন, এখানেও আপনি যে সকল পণ্য র ম্যাটেরিয়ালের বাইরে ভ্যালু অ্যাড করবে, সেটিও আপনি এখানে অ্যাড করতে পারেন। 4.3-তে 4.3-তে আপনি এখন এখানে ওই ওই কোনগুলো ভ্যালু অ্যাড করতে পারবেন, আমি একটু লিস্ট দেখাবো না। সেই ভ্যালুগুলো, যা যা আপনি এখানে ভ্যালু অ্যাড করবেন, সেগুলোই আপনি রিবেট হিসেবে ক্লেম করলে পাবেন, আদারওয়াইজ পাবেন না। তার মানে এখানে কোনগুলো আস্তে আস্তে ভ্যালু অ্যাড করে, এখানে আস্তে আস্তে হলো ফ্যাক্টরি ওভারহেড রিলেটেড কস্ট। ফ্যাক্টরি ওভারহেড রিলেটেড কস্ট যদি এখানে থাকে, তাহলে আপনি সেগুলোর উপরে যদি কোনো ভ্যাট দিয়ে থাকে, সেই আহ, সেইগুলো আপনি এখানে বসাতে পারবেন। ফর এক্সাম্পল, ইলেকট্রিসিটি, হ্যাঁ, ইয়েস ইলেকট্রিসিটি, স্যার। তারপর হলো গ্যাস বিল, তারপর হলো ফ্যাক্টরি ফ্যাক্টরি রেন্টের উপর ভ্যাট নাই তো না। আহ, তারপর আর কি আছে বলেন, ফ্যাক্টরি ওভারহেড রিলেটেড খরচ কি আছে, ওয়েজেস। ওয়েজেসের উপর ভ্যাট নাই। স্যার ইয়ার ও, উপরও তো ব্যাট নেই স্যার। না না, সরি, এখানে স্যার তো ভ্যালু বিদ্যুৎ এডিশন বিল, গ্যাস করতেছে। বিল এগুলোর উপর তো ব্যাট মনে হয় নাই, সরি সরি, মানে এই কেটে জন্য আমি রাখেন। ভ্যালু এডিশন করতেছি। আপনি এখানে ফ্যাক্টরি ওভারহেড রিলেটেড সব খরচই নিয়ে আসছেন, ওয়েজেস থেকে শুরু করে। কারণ এই সাবানটা তৈরি করতে আমার তো ম্যান পাওয়ার লাগবে। ইয়েস আমি কি স্যার, করতেছি, ওয়েজেস। কস্টিং করতেছি। আমি তো পণ্যের কস্ট ভ্যালু বের করতেছি। তাহলে তো আমাকে সব খরচ এখানে নিয়ে আসতে হবে, তাই না? ফ্যাক্টরি ওভারহেড রিলেটেড সমস্ত খরচ আমাকে এখানে নিয়ে আসতে হবে, এবং পার ইউনিট পার্সেন্টেজ, ইউনিটে কতটুক আসবে সেটা অ্যামাউন্ট এখানে বসে দেন আমার একটা পণ্যের প্রাইস বের হবে, এবং ইনক্লুডিং মার্কার। একটু দেখাই একটা, দেখি আমার কাছে আছে কিনা। স্যার একটা কোয়েশ্চেন স্যার, সেটা হচ্ছে যে যারা এক্সপোর্ট করে তাদেরকে মানে এই এই প্রাইস ডিক্লারেশনটা কি স্যার দেওয়া লাগবে স্যার? যারা এক্সপোর্ট করে তাদের জন্য প্রাইস ডিক্লারেশন লাগবে না, এটা মনে হয় আমি বলছিলাম। যারা এটা এক্সপোর্ট শুধু করে, স্যার লোকাল মার্কেটের জন্য। হ্যাঁ, যারা ওই যে 15%, যারা রিবেট নিতে চায়, ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে চায়, তাদেরকেই 4.3 ডিক্লেয়ার করতে হবে। স্যার ইনফ্যাক্ট সেক্ষেত্রে সবাইকে তো স্যার ডিমড এক্সপোর্ট হলেও তো স্যার তাহলে তার আমার দরকার নেই sir। যদি আমি না ডিমড এক্সপোর্ট। না, ডিম এক্সপোর্ট হতে আপনার বেশ বের করার চেষ্টা করতেছি।
এইটা একটা ফিল আপ করা আছে, দেখা যাচ্ছে না? ইয়েস স্যার। এখানে একটা কোম্পানি ফিল আপ করছে, দেখেন এটা হলো, দেখেন এই কি কি বসাচ্ছে। এই পণ্যটার নাম হলো বেসিন, নাইসা নাইসা ওয়াশ বেসিন, মানে সে আহ, কি করতেছে, স্যার আমাদের একটা কি স্যার এই কপিটা স্যার দেওয়া যাবে স্যার? এই কপিটা, নামটা নাম নাম উঠায় স্যার, মানে প্রতিষ্ঠানের নাম টাম বাদ দিয়ে স্যার। এই কপি তো দেওয়া যাবে না। স্যার এরা ইলেকট্রিসিটি স্যার এখানে দেখাইছে কেন আচ্ছা, এটা 3 নম্বরে? beginning থেকে যাই। এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, দেখেন এখানে একটা ফর্মুলা দেওয়া আছে সব ঘোষণার মানে জন্য প্রয়োজনীয় তথ্য। হ্যাঁ, এটা কিভাবে করে আর কি, সবাই যেটা করে কি, প্রথমে হলো এই আগে তথ্যটা কালেক্ট করে। এটা আপনারা নিজেরাও করতে পারবেন, হ্যাঁ, খুব বেশি কঠিন না। তথ্যগুলো কি, যেটা হলো আমার কি কি আহ, লাভ ক্ষতি হিসাবে আছে, ক্রয় বিক্রয় এবং লাভ ক্ষতি হিসাবে আমার কি কি খরচ হয়, সেটার আপনি একটা লিস্ট করছেন, ক্রয় বিক্রয়। হ্যাঁ, সেখান থেকে আপনি লিঙ্ক করে অটোমেটিক্যালি টেবিল কলামে আপনি উপকরণটাকে আলাদা করতেছেন, ইনপুট আর এডিশনকে আলাদা করতেছেন। এখানে যে আপনি প্রথমে বসাচ্ছেন সেটা হলো সব। মোট কথা হলো আপনাকে যে খরচগুলো হয় আপনার কোম্পানিতে, সেখান থেকে আপনি দুইটা ভাগ করবেন, একটা হলো ইনপুট উপকরণ, আর একটা হলো এডিশন। হ্যাঁ, তো আমরা কিন্তু ইনপুটের ডেফিনেশন জানি, ইনপুট বলতে কি। হ্যাঁ, তো ইনপুটকে এখানে নিয়ে আসছে, এগুলো হলো ইনপুট, আর এডিশন নিয়ে আসছে হলো সংযোজনের কলামে, এগুলো হলো এডিশন। তারপর কি করতেছে এখান থেকে, মানে দুটাকে আলাদা করছে, একই জিনিসকে দুটাকে সেপারেট করে দিচ্ছে। তারপর একটা পণ্যের প্রাইস, বিগত বছরের ব্যয়, মানে বিগত বছরে পারচেস করছি কত টাকা, সব বসায় দিচ্ছে। এবং বিগত বছরের ইলেকট্রিসিটি কত হয়েছে, লিগ্যাল ফি কত হয়েছে, এবং সংযোগ ওই যে ওইখান থেকে আসছে কিন্তু। এখানে অটোমেটিক্যালি ইনপুট কোনটি আর সংযোজন কোনগুলো, তো এগুলো হলো ইনপুট আর বাকিগুলো হলো সংযোজন, ওয়েজেস স্যার থেকে শুরু। ইনপুট কি ওগুলা যেগুলাতে স্যার আমাকে মানে খরচের সময় সাথে সাথে ভ্যাট কেটে রাখে? দেখে তো হ্যাঁ মনে হলো হ্যাঁ তাই। হ্যাঁ হ্যাঁ। তারপর হলো কি করতেছেন, আপনি করতেছেন এখন প্রাইসটা ডিক্লেয়ার করতেছেন। আপনি কি করলেন যে আপনি নিজেই বলতেছেন যে এই বছরে আরো আমার খরচ 10% বাড়বে। হ্যাঁ, তাহলে আপনি এটা আপনি 5% করলে 5%, 10% করলে 10%। হ্যাঁ অর্থাৎ স্যার এটা ইনক্রিজ হয়েছে। হ্যাঁ, আপনি আহ, এটা আপনার ফর্মুলা, নিজস্ব ফর্মুলা। হ্যাঁ, তাহলে আপনি এই বছরের জন্য কিন্তু ডিক্লেয়ার করতেছেন প্রাইসটা, তখন আপনি অটোমেটিক্যালি ই পেয়ে গেলেন, এই বছরের মানে এস্টিমেটেড এক্সপেন্স করে। তারপর আপনি জানেন আপনার প্রোডাকশন কোয়ান্টিটি কতটুকু, সেটা দিয়ে আপনার ভাগ করে দিতেছেন। হ্যাঁ, সেখান দিয়ে আপনি প্রোডাকশন কোয়ান্টিটি, কারণ আপনি জানেন গত বছরের প্রোডাকশন কতটি হয়েছে এবং এর পারচেজ ভ্যালু কত, এই বছরের বাড়ছে, তার মানে আপনার অটোমেটিক্যালি পার ইউনিট কস্ট বের হয়ে যাচ্ছে। পার ইউনিট কস্টের সাথে আপনি কি করতেছেন এখন, অটোমেটিক্যালি এখানে কানেক্ট করতেছেন, একই জিনিসটা এখানে নিয়ে আসছেন। ওই যে উপকরণ, পারচেজ ভ্যালু হলো 3000 টাকা, মানে এই যে এইখানে যে ছিল, এটা ধরছেন 3000 টাকা,
কিভাবে? এই যে এটা আপনার কি যে স্যার ইনক্রিজ করার পর? ইনক্রিজ করার পর আপনি এস্টিমেশন করে ফেলছেন, মানে হয়তো আপনি রাউন্ড ফিগারে নিয়ে গেছেন, তাই না? আপনার তো এস্টিমেশন, আপনি রাউন্ড ফিগারে নিয়ে গেছেন। তো আপনি এই যে এই উপকরণটার দাম 3,000 টাকা এবং এর সাথে সাথে পারচেজ ভ্যালু 3,000 টাকা, সাথে সাথে উপকরণ আর সংযোজন গুলো অটোমেটিক্যালি 3,000 দিয়ে ভাগ করে করে, মানে কোয়ান্টিটি দিয়ে ভাগ করে করে আপনার পার ইউনিট কস্ট বের হয়ে যাচ্ছে, করে আপনি সেল প্রাইসটা বের করতেছেন। আপনি কিন্তু এখনো 4.3 তে যান নাই। তো স্যার এবারে বলতেছে এর আপনার আগে খরচ সংযোজন নিয়ে আপনি বলতেছেন এক্সপেক্টেড প্রফিট হলো 30 টাকা, তাহলে আপনার সেলিং প্রাইস হলো 3,044 টাকা। এটাও কিন্তু আপনার এক্সপেকটেশন। মোট কথা হলো আপনার একটা কোম্পানির সারা বছরের খরচ এস্টিমেট করতে হবে। এর মধ্যে আপনি দুইটা ভাগকে ভাগ করবেন, একটাকে নিয়ে যাবেন হলো উপকরণে, একটাকে নিয়ে যাবেন সংযোজনে। একটা জিনিস মনে রাখতে হবে, 4.3 তে যদি কোনো উপকরণ অথবা সংযোজন কোনো জিনিস না থাকে, তাহলে আপনি সেটা ক্লেম করলে পাবেন না। সেটার উপর যদি ভ্যাট দিয়ে থাকেন, সে ভ্যাটটা ক্লেম করলে পাবেন না। এবার বুঝতে পারছি? অর্থাৎ স্যার ভুলে এন্ট্রি না করলে? মনে করেন আপনি একটা খরচ জানেনই না, মানে এই হেডটা জানেনই না, কিন্তু আপনি সহগ ঘোষণা করে দিচ্ছেন, মানে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট সহগ, মানে 4.3 ডিক্লেয়ার করে দিচ্ছেন। এখন আপনি বছরের মাঝামাঝি সময় বা বছরের সময় আসে দেখলেন যে এই খরচটা হচ্ছে এবং ভ্যাট দিতে হচ্ছে, তখন কিন্তু আপনি ওই খরচের উপর ভ্যাটের রিবেট পাবেন না, কারণ আপনার সহগ ডিক্লারেশনে সেই কথাটা নাই, মানে সেই হেড অফ এক্সপেন্সটা নাই। বুঝতে পারলাম? স্যার এই 4.3 কি স্যার প্রতি বছরের শুরুতে জমা দিতে হয়? না, 4.3 একবার জমা দিলেই হয়ে যাবে। মানে স্যার একবার বছরে জমা একবার দিলে নাকি মাসে একবার? একবার স্যার একবার জমা কখন? দিলেই হয়ে যাবে। আপনার পণ্য, আপনি মনে করেন প্রাণের পণ্য আছে কতগুলো, মনে হয় না 50-60 হাজার পণ্য আছে না প্রাণের? অনেক স্যার। অনেক, তাই না? তার মানে তার 50-60 হাজার থাকলে তার 50-60 হাজার তো সে সহগ ঘোষণা করছে 4.3। না স্যার স্যার, আমার প্রশ্ন বছরের হলো গিয়ে মাঝখানে যদি ধরেন, স্যার ওই যে প্রাইস টাইস বাড়ায় ওগুলোর ক্ষেত্রে কি স্যার হ্যাঁ মানে স্যার, হ্যাঁ, এখন আসি হলো প্রাইস যদি বেড়ে যায়, র মেটেরিয়াল প্রাইস যদি বেড়ে যায়, তখন কি হবে? এই যে কিছুক্ষণ আগে আপনারা একটা স্লাইডের কথা বলতেছিলেন না, এটা শেষ তো না? জি স্যার, হ্যাঁ, যদি আপনার পণ্যের প্রাইস, পারচেজের প্রাইস, ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট যে প্রাইসটা, হ্যাঁ, সেটা যদি 7.5% ইনক্রিজ অথবা ডিক্রিজ করে, স্যার এটা তাহলে কি আপনাকে, নির্দিষ্ট? হ্যাঁ, তাহলে আপনাকে নতুন করে সহগ দিতে হবে। আর এর কম যদি ইনক্রিজ বা ডিক্রিজ করে 5%? তাহলে আপনার লাগবে না, আপনি দেখা দিতে পারবেন, স্যার এটা তো আপনি মানে খরচ করতে পারবেন। অনলাইনেই তো স্যার জমা দিবে নাকি স্যার মানে 4.3, হ্যাঁ হ্যাঁ, অনলাইনে অনলাইনে, কিন্তু হার্ড কপিও মনে হয়নি। মানে কি স্যার সার্কেলে মানে ভ্যাট অফিসে কি স্যার মানে সরাসরি গিয়ে জমা দেওয়া লাগে নাকি স্যার, নাকি অনলাইনে 4.3 দিলে হয়? অনলাইনেও দেওয়া যায়, অনলাইনে দেওয়ার পরে সার্কেল অফিসে গিয়ে আবার সাপোর্টিং এভিডেন্স সহ দিয়ে আসতে। স্যার ট্যাক্স ভ্যাট এর মোটামুটি সব কাজই তো এখন অনলাইনে করা যায়। জি, সব কাজই অনলাইন, সামনে পুরোপুরি ফুল অটোমেশন হয়ে যাবে। স্যার আমরা এখন স্যার যেটা শুধু দেখতেছি ওইটা তো স্যার 4.3 না তো স্যার, নাকি ওইটাই 4.3 স্যার? কোনটা? আমাদেরকে স্যার এই যে মাত্র স্যার মানে যে জিনিসটা ওই যে আমি যেটা এই সহ দেখালাম সেটা একটা এক্সেলে একজন ক্যালকুলেশন করছে 4.3টাকে লিঙ্ক করার জন্য। সে যখন আপনি যখন 4. আপনি আপনি যখন 4.3 ডিক্লেয়ার করবেন, তখন আপনি তো সবার আগে কি করবেন? সবার আগে আপনার কাজ হবে হলো কস্টিং করা, ডিক্লেয়ার করার আগে, তাই না? তাহলে কস্টিং কস্টিং করার জন্য আপনার উপাদানগুলো লাগবে। আপনি দুটা ভাগে ভাগ ও যেটা করছে সহজ করছে, দুটা ভাগে ভাগ করছে, একটাকে উপকরণকে নিয়ে গেছে এক জায়গায়, সহগকে নিয়ে গেছে আরেক জায়গায়।
এটা না নিলেও হবে আপনার, কারণ এরকম কোনো স্পেসিফিক্যালি বলা নাই যে এটা হ্যাঁ 4.3 এর মধ্যে বলা আছে যে এডিশনের জন্য আলাদা কলাম, উপকরণের জন্য আলাদা কলাম। হ্যাঁ, সো আপনি এই জন্য আলাদা করে নিতে পারবেন। আপনাকে জানতে হবে কোনগুলো উপকরণ আর কোনগুলো সংযোজন। মানে স্যার আমার পিএনএল আইটেমে যাবতীয় খরচগুলাকে স্যার এখানে মানে দুইটা ভাগে ভাগ করছে স্যার। জি 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 জি। স্যার এখানে তো দেখলাম স্যার 4.3টা কিভাবে ক্যালকুলেট করে স্যার, একটা 4.3 স্যার জমা দেওয়া দেখা যায়। দেখি দাঁড়ান। না 4.3, আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে 4.3 আমার ম্যানেজার মনে হয় কয়েকটা জমা দিয়েছে, ওদের থেকে কালেক্ট করে আপনাদেরকে আমি একটা হার্ড কপি দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ না স্যার, সফট কপি একটু আগে যে একটা কোম্পানির দেখাইলেন স্যার, এরপর সরে গেলাম আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা সফট কপি। জি স্যার, সফট কপিটাই দেখি স্যার। আচ্ছা, স্যার এটার মধ্যে শুধু ভুল আছে বুঝছেন, কারণ নেম এটা হলো গুলা চেঞ্জ করে। টেমপ্লেট, এটা এটা হলো মানে আহ, এখানে ফিগার ভুল আছে। এখানে এটা এটা কোনো সাবমিশন কপি না, এটা সাবমিশন হচ্ছে তা না, এটার মধ্যে কেউ একজন করে সেটার উপরে মানে ক্যালকুলেশনটা বোঝানোর জন্য ফর্মুলা তৈরি করেছে। দ্যাটস ইট। এই এই নামে কোনো কোম্পানি নাই, এই আর কি। কোম্পানি তাহলে তো তো স্যার ও ভালোই, একটা এটা তো কারো সমস্যা। দামি একটা তৈরি করছে, হ্যাঁ একটা দামি তৈরি করছে, কিভাবে একটা সহগ ডিক্লেয়ার করতে হয় সেটার একটা সে দামি তৈরি করছে। এই এখানে যেমন মানে স্যার এটা একটা ওয়ার্কিং 4.3 ওয়ার্কিং। 4.3 ওয়ার্কিং, ইয়েস, মানে 4.3 ডিক্লেয়ার করার আগে একটা ওয়ার্কিং করতে হয়, এই ওয়ার্কিংটা সে করছে। তারপরে যে একটা ফর্মও সে তৈরি করে ফেলছে, যে এখানে কিভাবে সাবমিশনের যে কি অ্যাপ্লিকেশন ফর্মটা ওটাও লিখে দিছে। হ্যাঁ, তো একটা দামি তৈরি করছে আর কি। স্যার এইখানে স্যার একটা কোয়েশ্চন আমার, যে ইলেকট্রিসিটি স্যার সবগুলো ইয়েতে কেন? এই যে স্যার 3 নাম্বার ইলেকট্রিসিটি, আবার 5 নাম্বার ইলেকট্রিসিটি। ও, এই এটা হলো মানে 3 নম্বরে, আচ্ছা এটা হলো সেবার কোড গুলো। হ্যাঁ, এখানে তো মানে আপনি এটা কেন করছে আমি তো ঠিক বুঝিনি, এটা বোঝার চেষ্টা করি। এখানে বলা আছে কি যে আহ, পণ্য বা সেবার নাম ও বর্ণনা, এটা না দিলেও হতো এখানে। 3 নম্বর কলামে এটা না দিলেও হতো, আপনি এখানে দিলেও হবে, 5 নম্বর কলামে দিলেও হবে। হ্যাঁ স্যার, এটা তো 5 আর 10-এর মধ্যে যতদূর সম্ভব বসার সম্ভব, হ্যাঁ হ্যাঁ, বসার এটা না কথা। দিলেও হবে। 10-এর মধ্যে তো স্যার বসার কথা ইলেকট্রিসিটি, যেহেতু আমার ফ্যাক্টরি রিলেটেড ইয়েতে আসবে। হ্যাঁ, এটা এখানে এখানে ওই মানে কোড নাম্বারটা আসলে বসে, এটা মনে হয় ডুপ্লিকেট হয়ে গেছে। শেষ শুধু কোড নাম্বারটা বসে, যে সার্ভিস কোড, হ্যাঁ ওই কোড নাম্বারটা বসে। জি স্যার। ঠিক আছে। ইয়েস স্যার। জি স্যার। স্যার ওইখানে আরেকটা বিষয় ছিল যে হচ্ছে ক্রয় যেগুলো করছি সেইগুলোর উপর 10%, আর এক্সপেন্স যেগুলো ছিল তার উপর 7%। এটা কি স্যার মানে নিজেরা যে কোনো ভাবে ইয়ে করা যায় এটা নাকি? নিজেরা নিজেরা আপনি আপনার প্রাইস কিভাবে ডিক্লেয়ার করবেন, দিস ইজ আপ টু ইউ। হ্যাঁ, দিস ইজ আপ টু ইউ। আপনি তো জানেন আপনার এমন হতে পারে যে আপনার যদি এফিসিয়েন্সি হয় প্রাইস কমতেও পারে, তাই না? স্যার তাহলে তো স্যার অনেকে, তাহলে তো স্যার এক্সপেন্স বেশি দেখায় এখানে প্রফিটের ইয়েটা করে নিতে পারে, যে না আমার। না না না, একটা জিনিস মনে রাখবেন, আপনি এখানে এক্সপেন্স বেশি দেখালেন, আপনি বেশি দেখে কি করলেন, আপনি যদি বেশি দেখান আপনার ভ্যাট আস্তে আস্তে বেশি, আপনি কম্পিটিশনে হেরে যাবেন। বাজারে আপনাকে কম্পিটিশন করতে হচ্ছে আরেকজনের সাথে, আপনার পণ্যের প্রাইস যদি বেশি হয় আপনি কি আরেকজনের সাথে কম্পিট করে পারবেন? না তাহলে স্যার। আপনাকে করতে হবে কস্টিং কমানো। ইয়েস স্যার। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি, কস্টিং তাহলে কমায়। Yes.
এটা আমরা জানি, ওই যে যেটা বলছি, দেখেন এই যে ইনপুট ট্যাক্স ক্রেডিট কন্ডিশন, দেখেন পারচেজ বুক, সেলস বুক থাকতে হবে, 6.1, 6.2, 6.2.1 থাকতেই হবে, প্রি কন্ডিশন। সেকেন্ড বলছি নেম, অ্যাড্রেস, রেজিস্ট্রেশন নাম্বার অফ বোথ পারচেজার এন্ড সেলার ইন দ্য ট্যাক্স পেয়ার, 6.3 তে ম্যান্ডেটরি ফর টেকিং ইনপুট ট্যাক্স ক্রেডিট। এবার বুঝা গেল যে আপনি যে 6.3টা ইস্যু করবেন, সেক্ষেত্রে পারচেজারের এবং সেলারের মানে সাপ্লায়ারেরও অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে টু গেট ইনপুট ট্যাক্স ক্রেডিট। যদি না থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না। যদি কেউ নিয়ে নেয় ভ্যাট রিটার্নে, তাহলে অডিটে পড়লে ধরা যাবে। স্যার যদি স্যার যে পারচেস করতেছে অথবা যে হুম, শুনতে পাচ্ছি না। স্যার উনি মনে হয় ওই যে নেট কানেকশন কাট হয়ে গেছে। স্যার হচ্ছে মানে এই, একটু আগে স্যার ওই যে যেটা বলছিলেন ওই যে মানে কারো আমরা যদি মানে কারো ভ্যাটটা আমরা দিয়ে দিচ্ছি মানে লোকাল পার্টিস যাদের কাছ থেকে আমরা কিনতেছি, বাট সে হচ্ছে যে ভ্যাট রেজিস্টার্ড না, সেগুলো স্যার আমরা সহগের মধ্যে স্যার দেখাইতে পারবো এটা সহগের মধ্যে দেখাতে পারবেন না। প্রাইস ডিক্লারেশনের সময় স্যার। মানে এটা এখন যদি কেউ দেখায় দেয়, মানে আমি দিয়ে দিছি সেটা যদি আমি দেখাই, সেটা আবার ভ্যাট অডিটে ধরা পড়লে তখন স্যার আবার পেনাল্টি হবে। হ্যাঁ, হিউজ পেনাল্টি, পেনাল্টি একটা চ্যাপ্টার আছে আমাদের। আচ্ছা, ইন কেস অফ টেকিং সাপ্লাই ফ্রম দ্য ইম্পোর্টার, তাহলে ওই যে রেসপেক্টিভ বিল অফ নাম্বার, ডেসক্রিপশন অফ দ্য গুড ইন দ্য বিল অফ এন্ট্রি ইন দ্য ভ্যাট রিটার্ন, 6.3 তে বিল অফ এন্ট্রি নাম্বারটা থাকতে হবে। ঠিক, জি স্যার, এটা তো স্যার শুধু ইম্পোর্টের ক্ষেত্রে। হ্যাঁ, ইম্পোর্টেন্ট টু গেট ইনপুট ট্যাক্স ক্রেডিট। আপনি একটা ইম্পোর্টারের কাছ থেকে পণ্য কিনছেন, তাহলে সে যখন 6.3 দিচ্ছে, সে বলে দিতেছে এই 6.3 তে আমি এই বিল অফ এন্ট্রির মাধ্যমে পণ্যটা নিয়ে আসছিলাম, 1 লক্ষ পিস নিয়ে আসছিলাম, যার থেকে আমি 50,000 পিস এই ফ্যাক্টরির নামে 6.3 দিলাম। বুঝতে পারছি? জি স্যার। ইনপুট ট্যাক্স ক্রেডিট নট অ্যালাউড 4.3 যদি ডিক্লেয়ার না করেন। ঠিক আছে? জি স্যার। টার্নওভার ট্যাক্স, যারা ওই যে 30 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকার মধ্যে যাদের বিজনেস, যারা টার্নওভার ট্যাক্স হোল্ডার হিসেবে রেজিস্ট্রেশন নিয়েছে, তারা ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবে না। VAT paid on goods or service under the custody and possession occupancy of other person. আপনি পণ্য মানে আরেকটা পজিশনে আছে, আপনার গোডাউনে নাই, অন্য কোথাও আছে, সেটার উপর আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন না যদি ভ্যাট দিয়েও থাকে। In case of input, আচ্ছা, input tax paid on goods or service used for production of exempted goods or service, definitely আমি যদি কোনো এক্সেম্পটেড পণ্য ক্রয় করি, সেটার উপর তো আমার ভ্যাট দিতে হবে না, সেক্ষেত্রে আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবো না, ডেফিনেটলি পাবো না। সাপ্লিমেন্টারি জিনিস মানে সম্পূরক শুল্কের উপর কোনো ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবো না। In স্যার আমার case of এখানে প্রশ্ন হচ্ছে এক্সেমটেড প্রোডাক্ট যদি আমি সেল করি তাহলে স্যার আমি ইনকাম ট্যাক্স ক্রেডিট নিতে পারবো না? এক্সেম্পটেড পণ্য যদি সেল করে, এক্সেম্পটেড পণ্য যদি সেল করে, তাহলে আপনি বলতেছেন এক্সেম্পটেড পণ্য আপনি সেল করতেছেন। এখন কোশ্চেন হলো, আপনি যে এক্সেম্পটেড পণ্য সেল করতেছেন সেটা কি ইনপুট স্টেজও এক্সেম্পটেড ছিল কি ছিল না? যদি ইনপুট স্টেজে এক্সেম্পটেড থাকে, তাহলে তো আপনার তো কোনো ক্রেডিটের কোনো অপশন নেই, মানে তাতে আপনার তো আর কোনো পেমেন্টই করেনি, হ্যাঁ, তাহলে তো ক্রেডিট আর জি নাই স্যার। কোনো। হ্যাঁ, আর যদি এটা কিন্তু অন্য, আর আপনার কোশ্চেন ছিল এটা, যদি আপনি এক্সেম্পটেড পণ্য সেল করেন আর ওর এগেইনস্টে যদি আপনি পারচেজ করছেন, সেখানে আপনি যদি ভ্যাট দিয়ে থাকেন, হ্যাঁ, জি এবং স্যার। এবং সেই ক্ষেত্রে আপনার
স্পেসিফিক্যালি ওটার ক্লারিফিকেশন লাগে এখানে। অনেক সময় বলা আছে যেটা হলো যদি আপনি আউটপুট ট্যাক্স এক্সেম্পটেড হয় মানে ভ্যাট এক্সেম্পটেড হয় তখন আপনি ভ্যাট যেটা পে করছেন ইনপুট স্টেজে যদি 4.3 তে আপনার ডিক্লারেশন থাকে তাহলে আপনি সেটা ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে নিতে পারবেন। হ্যাঁ, তখন আপনার রিফান্ড চলে আসবে। হ্যাঁ, আবার ওকে স্যার, আর যদি স্যার, আর স্যার এই পয়েন্টে তো বলছে যে স্যার আমি যদি এক্সেমটেড গুডস কিনি তৈরি করার জন্য, তাহলে আর আপনি যদি এক্সেম্পটেড গুড কিনছেন কিন্তু আপনার ম্যানুফ্যাকচারিং স্টেজে বলে নাই যে এখানেও এক্সেম্পটেড আছে আপনার ওই পণ্যটা, তখন কিন্তু আপনার ভ্যাট দিতে হবে। আমি বুঝতে পারলাম? মানে মানে স্যার বুঝিনি, এটা বুঝলাম না। মনে করেন আপনার ময়দা, উদাহরণ দিলাম, আটা বা ময়দা, জি আপনি স্যার। আটা কিনছেন, আটার উপর ভ্যাট নাই ধরেন। হ্যাঁ, জি এখন স্যার। আপনি জি স্যার। আটা কিনে নিয়ে আসতেছেন হিউজ পরিমাণে, ময়দা কিনে নিয়ে আসতেছেন হিউজ পরিমাণে, ওইটা কিন্তু ভ্যাট এক্সেম্পটেড গুডস। হ্যাঁ, ইনপুট স্টেজে আপনার ইনপুট করছেন মানে পারচেজ স্টেজে কোনো ভ্যাট দেন নেই, ইনপুট ট্যাক্স দেন নেই, কিন্তু আপনি ওই আটা এবং ময়দা দেখে বানিয়েছেন বিস্কিট, এই বিস্কিটের উপর তো ভ্যাট আছে, ভ্যাট দিতে হবে। সেটা তো স্যার আউটপুট ভ্যাট স্যার, সেটা আমি বিক্রি করার সময় কালেক্ট করে সরকারকে দিয়ে দিব। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কিন্তু আউটপুট ভ্যাট মানে মানে আমার উদ্দেশ্যটা হলো আপনার র মেটেরিয়ালের উপর আপনি ভ্যাটটা দেন নাই, তাহলে আপনার ভ্যাটটা রিবেট পাচ্ছেন না। না স্যার, বুঝতে পারছেন? এই রিবেট তো স্যার তখনই পাবো যদি স্যার আমি ইনপুটে কিছু একটা দিয়ে আসি, তাহলে তার হ্যাঁ, রিবেটের প্রশ্নই আসে না। জি, জি, এই জন্যই স্যার আমার প্রশ্ন ছিল যে আমি ইনপুটে কিছু দিয়ে আসছি কিন্তু আমি আবার বিক্রি করছি এক্সেমটেড হিসেবে, তাহলে কি স্যার আমি পাবো কিনা? হ্যাঁ পাবেন। ওকে স্যার। স্যার এই ধরনের কি কোনো এক্সাম্পল আছে যে আমি ইনপুট বা ইয়ে করছি কিন্তু পরবর্তীতে এক্সামটেড ওটা ইয়েও নাই, ভ্যাট নাই? আহ, কিছু ফার্মাসিউটিক্যালস এর মনে হয় আছে। হ্যাঁ, কিছু মানে ফার্মাসিউটিক্যালস কিছু পণ্যের মনে হয় এরকম এক্সাম্পল আছে। মনে ওই যে আহ, জরুরি পণ্য মানে স্যালাইন জাতীয় পণ্য, এরকম কিছু পণ্য মনে হয় কিছু কিছু র ম্যাটেরিয়াল উপর ভ্যাট দিতে হয়, কিন্তু সেলিং স্টেজে গিয়ে এক্সেম্পশন পাওয়া যায়। এখনো আমি জানি না ওটা এখনো আছে কিনা। হ্যাঁ, নাকি ভ্যাট চার্জ হয়ে গেছে কিনা। এরকম জরুরি কিছু পণ্য যেগুলো নেসেসারি গুডস, এই ক্ষেত্রে সরকার এসআরওর মাধ্যমে বলে দেয় যে এই পণ্যের উপর ভ্যাট নাই, ভ্যাট দিতে হবে না, এক্সেম্পটেড করে। তখন কিন্তু আপনি যে র ম্যাটেরিয়াল কিনেছেন ওখানে কিন্তু ভ্যাট দিয়েছেন, হয়তো বা হইতে পারে। হ্যাঁ, তখন আপনি ক্লেম করলে পাবেন রিফান্ড। ইন কেস অফ input or goods release furnishing bank guarantee, VAT involved with bank guarantee portion until the cause of the bank guarantee was furnished has been finally settled. আপনি পণ্যটা রিলিজ করছেন কাস্টম অথরিটির কাছ থেকে গিভিং এ ব্যাংক গ্যারান্টি, মানে ভাই আমার তুমি ভ্যাট বেশি ডিমান্ড করতেছো, তুমি ডিউটি বেশি ডিমান্ড করতেছো, আচ্ছা যাই হোক আমি একটা ব্যাংক গ্যারান্টি দিলাম, তোমাকে টাকা দিলাম না, তুমি আমার এই পণ্যগুলো রিলিজ করে দাও, আমি তাহলে পণ্যগুলো নষ্ট হয়ে যাবে, আমি বিক্রি করে থাকি, যদি সরকার পায় তাহলে দিয়ে দিব, আর যদি সরকার কম পায় তাহলে কম দিব। এই ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে যদি কোনো পণ্য রিলিজ হয় যেখানে পেমেন্টের কোনো অপশন নাই, সেক্ষেত্রে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন না আনটিল ওই পেমেন্টটা ব্যাংক গ্যারান্টি সেটেল না হওয়া পর্যন্ত। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার।
আচ্ছা, আমাদের তো ক্লাস তো শেষ হয়ে গেছে, মানে টাইম তো শেষ হয়ে গেছে 10:30। ইয়েস স্যার। তো আমরা নেক্সট ক্লাসে একটু আর আরেকটু বাকি আছে, এটা শেষ করতে পারলাম না। স্যার যদি 5-10 মিনিটে হয় তাহলে শেষ করে দিতে পারেন। তাহলে স্যার স্লাইডটা শেষ আচ্ছা, করে দেন স্যার, তাহলে নতুন নেক্সট ক্লাসে নতুন জিনিস দিয়ে শুরু করব। হ্যাঁ স্যার, তাহলে এখানে আহ, না, সময় লাগবে, এখানে অনেক বড়, এটা তো 2টা লেকচারই ক্লাস। ও আচ্ছা, 2টা লেকচারের ক্লাস, তাহলে স্যার থাক। ঠিক আছে, তো আমরা এখানে এখানে আজকে শেষ করি। আমাদের আর কি বাকি আছে এটা একটু ডিসকাস করি, হ্যাঁ। আমাদের আর বাকি আছে হলো আপনার, আমি একটু দেখি, এর সাথে বাকি আছে হলো ভ্যাট অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কাজ, তারপর হলো মনিটারি প্যানাল্টি, হ্যাঁ, মানে নন সাবমিশন অফ ভ্যাট রিটার্ন ইন ডিউ টাইম, তারপর হলো যে ফুল ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বেশি নিলে, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কম নিলে, হ্যাঁ, এই ধরনের কিছু যদি হয় তাহলে পেনাল্টি, ওটা একটা বাকি আছে। আরেকটা বাকি আছে হলো আপনার আপিল ট্রাইব্যুনাল এবং কোর্ট কিভাবে করবে যদি কোনো মামলা তৈরি হয়, এবং ওইটা যদি আপনি আপিল করতে চান তাহলে কিভাবে করবেন, হ্যাঁ, এটাই হলো মানে তাহলে আমাদের মনে হয় আর একটা আর 2টা ক্লাস পেলে, মানে 2 দিন পেলে 2টা করে ক্লাস আমরা সিলেবাসটা কাস্টম ডিউটি সহ শেষ করে ফেলতে পারবো। ওকে, জি স্যার, কাস্টম ডিউটি স্যার কিন্তু ওয়েট আছে স্যার, 15 থেকে 20% দেখলাম। তাই তাহলে কিন্তু ভ্যাটের স্যার ওয়েট আমি এখনো, স্যার ভ্যাটের ওয়েট স্যার বলতেছি, 1 মিনিট। ভ্যাট স্যার 30 থেকে 35% লেখা বইয়ে। জি স্যার, মানে স্যার আপনার কাছেই স্যার 45 নাম্বার, 45 থেকে 50। হ্যালো স্যার, কথা শোনা যায়? কি শুনতে পাচ্ছি। স্যার জি স্যার, স্যার বলতেছিলাম আর কি, মানে ভ্যাট মানে কাস্টমসটা এখনো পড়ি নাই, দেখি নাই এখন ওইটা। বই মানে পুরো একটা উঠাই দিছে তো ওইটাকে তো এখনো, বইয়ের পুরো এই জন্য একটা উঠে দিই, একটা উঠে দিতে আমরাও স্যার কোনো সেন্স পাচ্ছি না কিভাবে আগাবো। আমি একটা ক্লাস পেলেই হয়ে যাবে, একদিন পেয়ে যাবে। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে একটু আজকে আমার লাস্ট মোমেন্টে জানাইছে তো ক্লাস। স্যার আজকে একটু হজবরলই হয়ে গেছে স্যার, আজকে ওই অ্যাকাউন্টিংটাও মিস গেছে, আপনার ক্লাস আবার দিছে। ও, মানে ইয়ে ক্লাসটা মিস হয়েছে সকালে, মানে আর্লি ক্লাসটা মিস হয়েছে না? মানে স্যার 7টা বাজার ক্লাসটা মিস হয়ে গেছে আজকে, তো মানে আমি স্যার 7টা থেকে 9:30 পর্যন্ত যে স্যার ক্লাসটা সেটা হয় নাই, আমি এরপর স্যার আপনার ক্লাস ছিল। মানে একটু আর্লি জানালে না এই এই ভালো হয়, কারণ ফ্রাইডেতে সবার একটু পার্সোনাল কাজ থাকে, হ্যাঁ, তো একটু আর্লি জানালেই নেওয়া যায়। স্যার এগুলো তো স্যার আমরা কেউ জানিও না, আমাদেরকে তো হঠাৎ ক্লাসের 10 মিনিট আগে মেইল দিয়ে বলে আপনার ক্লাস আছে, 15 মিনিট আগে চেঞ্জ হয়েছে schedule। হ্যাঁ, আমরা এটা তো, আমাদের হাতে তো স্যার কিছুই নেই। এটাও ঠিক না, এটাও ঠিক না, একদম লাস্ট মিনিটে জানায়, এবং সবাই তো আগে থেকে জেনে থাকলে সবার জন্য সুবিধা, ওভাবে সে প্রিপেয়ার থাকতে পারে। জি এনিহাও, স্যার। to ঠিক আছে participate, তাহলে আজকের মতো ক্লাস শেষ স্যার, আসি। আজকের মতো শেষ করি। হ্যাঁ, see you in the next class, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম।